গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব আজকে 26 মে 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তো তোমরা জানোই আমার গলাটা কয়েকদিন ধরে খারাপ রয়েছে, যার জন্য হয়তো একটু সাউন্ডটা অন্য রকমের রাখতে পারে, কিন্তু আশা করি তোমরা পরিষ্কার অডিওটা পাচ্ছ। আমাকে কমেন্ট বক্সে জানাবে, মতামত জানাবে। যাই হোক, চলো 26 মে 2026-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো নিয়ে আমরা একবার আলোচনা করব। দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন, রাজ্যের শ্রমিক আর নিয়োগকর্তাদের সরাসরি যুক্ত করে বিনামূল্যে কাজের সুযোগ করে দিতে কোন রাজ্য সরকার শ্রম মিত্র নামক ডিজিটাল রোজগার মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে? শ্রম মিত্র নামক ডিজিটাল রোজগার মোবাইল অ্যাপ্লিকেশন এটা চালু করেছে হরিয়ানা। খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে, দেখো ভালো করে বোঝো। এটা করেছে হরিয়ানা সরকার। মানে শ্রমিক এবং নিয়োগকর্তাদের, যে নিয়োগকর্তারা শ্রমিকদের নিয়োগ করে তাদেরকে ডিজিটালভাবে সরাসরি যুক্ত করতে এই সমৃদ্ধ অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপটা একটা আধুনিক ইলেকট্রনিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হিসেবে কাজ করবে। এর মূল লক্ষ্য প্রচলিত বা ট্র্যাডিশনাল লেবার চক ব্যবস্থার অবসান ঘটিয়ে তার জায়গা নেওয়া। এর মাধ্যমে দিনমজুর যারা রয়েছে, কারিগর যারা রয়েছে, তারা কোনো দালালের সাহায্য ছাড়াই সরকারি ঘরে বসে, মানে সরাসরি ঘরে বসে নিজেদের বাড়ির কাছাকাছি কাজের সুযোগ পাবেন। লেবার চক ব্যাপারটা হচ্ছে, দেখো ভারতের শহরগুলোতে সাধারণত একটা নির্দিষ্ট মোড় বা চক থাকে, যেখানে প্রতিদিন সকালে দিনমজুর, রাজমিস্ত্রি, কারিগররা কাজের আশায় এসে ভিড় করেন। নিয়োগকর্তারা সেখানে এসে দরদাম করে দৈনিক চুক্তিতে শ্রমিক নিয়ে যান। একেই লেবার চক বলে। আচ্ছা, এবারে কর্ণাটকের গঠন যদি দেখি, এটা 1956 সালে গঠিত হয়েছিল। রাজধানী কর্ণাটকের ব্যাঙ্গালোর। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। কর্ণাটকের পশ্চিমে আরব সাগর, উত্তর পশ্চিমে গোয়া, উত্তরে মহারাষ্ট্র, উত্তর পূর্বে তেলেঙ্গানা, পূর্বে অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ পূর্বে তামিলনাড়ু এবং দক্ষিণ পশ্চিমে কেরল রয়েছে, আর পশ্চিমে আরব সাগর রয়েছে। টোটাল 31টা জেলা রয়েছে কর্ণাটকের। সরকারি ভাষা কন্নড়। বিধানসভার 224টা আসন, লেজিসলেটিভ কাউন্সিলের 75টা আসন, রাজ্যসভার 12টা, লোকসভার 28টা আসন। হাইকোর্ট হচ্ছে কর্ণাটক হাইকোর্ট, বেঙ্গালুরু। প্রথম রাজ্যপাল জয়রাম রাজেন্দ্র ওয়াদিয়ার, আর এখন রাজ্যপাল রয়েছেন থাওয়ারচাঁদ গেহলট। প্রথম মুখ্যমন্ত্রী কেসি রেড্ডি, বর্তমানে রয়েছেন সিদ্ধারামাইয়া। স্টেট অ্যানিমাল যদি দেখি আমরা, এলিফ্যান্ট। স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার অর ব্লু জে। স্টেট ট্রি স্যান্ডেলউড। কর্ণাটকের ন্যাশনাল পার্ক কী কী রয়েছে? বন্দিপুর, বানরঘাটা, কুদ্রেমুখ, নাগারহোল, আনসি। এগুলো হচ্ছে কর্ণাটকের ন্যাশনাল পার্ক। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালি এই সমস্ত ব্যাচে যুক্ত হতে পারো, যেগুলোর এখন ক্লাস চলছে তোমাদের। জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 4, বুলেট, রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসির জন্য, অন্যান্য পরীক্ষার জন্য, মানে ডাব্লিউবিসিএস, এসএসসির, রেলওয়ের সমস্ত পরীক্ষার জন্য একসাথে জেনারেল কম্বাইন্ড ব্যাচ। ইভেন মিসলেনিয়াসের জন্য তোমরা এই ব্যাচটাতে জয়েন করতে পারো। ডাব্লিউবিপি ফাউন্ডেশন, কেপি ফাউন্ডেশন রয়েছে, আপার প্রাইমারি টেট, কেপি কনস্টেবল মেন এক্সামের ব্যাচ। পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের জন্য ডেডিকেটেড ব্যাচ তোমাদের 2 জুন থেকে স্টার্ট হবে। মিসলেনিয়াসের জন্য ডেডিকেটেড ব্যাচ রয়েছে উইথ টেস্ট সিরিজ। তো এখানেও তোমরা যুক্ত হতে পারো। আর ডাব্লিউবিপি, কেপি ফাউন্ডেশন এগুলো তো চলছেই। এই রিলেটেড আরও কোনো কোয়ারিজ থাকলে তোমরা এই উপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। পরের প্রশ্ন চলে আসবো। 2026 সালের মে মাসে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রক প্রবীণ নাগরিকদের ভার্চুয়াল সহায়তার জন্য কোন নামের একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে? জীবন নামের একটা নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে 2026 সালের মে মাসে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার প্রবীণ নাগরিকদের জন্য দুটো বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছেন। একটা হচ্ছে জীবন, আর একটা হচ্ছে তোমার শতায়ু। এই শতায়ুটা হচ্ছে ড্যাশবোর্ড, আর জীবনটা হচ্ছে একটা মোবাইল অ্যাপ। তো এই জীবনটা হচ্ছে কি, এই অ্যাপের মাধ্যমে প্রবীণরা সরকারের সব রকম প্রকল্প আর জরুরি সহায়তার তথ্য এক জায়গায় পাবেন। বয়স্ক মানুষদের ব্যবহারের সুবিধার জন্য এই অ্যাপের ডিজাইন খুব সহজ রাখা হয়েছে। শতায়ু ড্যাশবোর্ড হচ্ছে একটা অনলাইন ড্যাশবোর্ড, যেটাতে মানে দেশের জেলা আর রাজ্যভিত্তিক তথ্য দেখায়, যেটা প্রবীণদের দেখভালের জন্য কোথায় পেশাদার সেবক পাওয়া যাবে সেটা এখান থেকে জানা যাবে। এরপর 2026 সালের মে মাসে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের কোন বিশেষ অভিযানের অধীনে প্রথমবার একটি সম্পূর্ণ নারী পর্বতারোহী দল পাঠিয়ে মাউন্ট এভারেস্ট জিতেছে?
মানে জয় করেছে আর কি। তো এটা করেছে মিশন বন্দে মাতারম। ঠিক আছে, এই অভিযানের মাধ্যমে বিএসএফ দলনেত্রী এভারেস্ট অঞ্চল থেকে অপচনশীল বর্জ্য আর প্লাস্টিক সংগ্রহ করে নিচে নামিয়ে এনে ক্লিন হিমালয় সেফ গ্লেসিয়ার সম্প্রসারকে সমর্থন হয়েছেন। ঠিক আছে, ক্লিন হিমালয়া সেফ গ্লাসিয়ার। আইটিবিপি 14 জন সদস্যের নারী দলটা নেপালের সাউথ কোল্ড রুট দিয়ে 8,848 মিটার উঁচু এভারেস্ট চূড়ায় পৌঁছায়। এই প্রথম আইটিবিপি কোনো অল উইমেন আন্তর্জাতিক এভারেস্ট অভিযান শেষ করলো। বিএসএফ তাদের 60 বছর পূর্তি বা হীরক জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে মিশন বন্দে মাতারম নামে এই অল উইমেন অভিযানটা চালায়। দুটো দলেরই অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ক্লিন হিমালয় মানে ক্লিন হিমালয় সেফ গ্লাসিয়ার প্রচারকে সমর্থন করা। মাউন্ট এভারেস্টের নেপাল দিকের রুটটাকে সাউথ কোল্ড রুট বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,000 মিটারের উপরের অংশকে পর্বতারোহণের ভাষায় ডেথ জোন বলা হয়, কেননা এখানে বাতাসের অক্সিজেনের মাত্রা এত কমে যায় যে কৃত্রিম অক্সিজেন ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব। বিএসএফ 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর 1965 সালের 1 ডিসেম্বর বর্ডার সিকিউরিটি ফোর্স গঠিত হয়। সেই জন্য প্রতি বছর 1 ডিসেম্বরেই বিএসএফ প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এর মূল মন্ত্র বা মোটো হচ্ছে ডিউটি আনটু ডেথ। আর বিএসএফ ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। এই বাহিনীর মূল কাজ হচ্ছে শান্তিকালীন সময় ভারতের আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়া এবং সীমান্ত অপরাধ রোধ করা। বিএসএফ প্রধানত ভারত পাকিস্তান আর ভারত বাংলাদেশ সীমান্ত পাহারা দেয়। বিএসএফ হচ্ছে বিশ্বের বৃহত্তম সীমান্ত রক্ষাকারী বাহিনী, যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় 2.5 লক্ষেরও বেশি। আর আইটিবিপি এটা 1962 সালে ভারত চীন যুদ্ধের প্রেক্ষাপটে 24শে অক্টোবর আইটিবিপিটা গঠিত হয়েছিল। এটা ভারতের অন্যতম প্রধান একটা আধা সামরিক বাহিনী। আর এর মূল মন্ত্র বা মোটো হচ্ছে ভেলার, ডিটারমিনেশন, ডিভোশন টু ডিউটি। বিএসএফের মতোই আইটিবিপির প্রশাসনিক নিয়ন্ত্রণও ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকে। এটা ভারতের 7টা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর একটা। এই বাহিনীর প্রধান কাজ হচ্ছে ভারতের হিমালয় সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়া। আইটিবিপি মূলত ভারত চীন সীমান্ত পাহারা দিয়ে থাকে। কারাকোরাম পাস থেকে শুরু করে অরুণাচল প্রদেশের জাস্টিন পাস পর্যন্ত মোট 3,488 কিলোমিটার দীর্ঘ অত্যন্ত দুর্গম আর বরফাবৃত হিমালয় সীমান্তে এরা 24 ঘন্টা কড়া নজরদারি চালায়, তাই এদের হিমবীর বা হিমালয়ের প্রহরী বলা হয়। এরপর 2026 সালের মে মাসে বিশ্ব ব্যাংক দ্বারা প্রকাশিত স্টেট অ্যান্ড ট্রেন্ডস অফ কার্বন প্রাইজিং 2026 রিপোর্টে কোন দেশকে বিশ্বের অন্যতম বৃহত্তম নতুন কার্বন বাজার হিসেবে চিহ্নিত করা হয়েছে? ভারত। এটা হচ্ছে দূষণ কমানোর একটা অর্থনৈতিক কৌশল। এর মাধ্যমে গ্রিন হাউস গ্যাস নির্গমনের উপর একটা নির্দিষ্ট মূল্য বা জরিমানা ধার্য করা হয়, যেমন প্রতি টন কার্বন ডাই অক্সাইডের জন্য চার্জ। এর ফলে কলকারখানাগুলো আর্থিক লোকসানের ভয়ে নিজে থেকেই দূষণ কমাতে বাধ্য হয়। 2026 সালের মে মাসে বিশ্বব্যাংক তাদের স্টেট অ্যান্ড ট্রেন্ডস অফ কার্বন প্রাইজিং 2026 রিপোর্টটা প্রকাশ করেছে। নিজেদের নতুন কার্বন ক্রেডিট ট্রেন্ডিং স্কিম চালু করার পর ভারত এখন বিশ্বের অন্যতম বড় কার্বন বাজার হয়ে উঠেছে। বর্তমানে বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের 29% এই কার্বন প্রাইজিং ব্যবস্থার আওতাভুক্ত রয়েছে। গত 10 বছরে কার্বন ট্যাক্স থেকে বৈশ্বিক আয় বেড়ে $160 বিলিয়ন হয়েছে এবং কার্বনের গড় দাম দ্বিগুণ হয়ে প্রতি টনে প্রায় $21 পৌঁছেছে। 2026 সালের মে মাসে অটল পেনশন যোজনা সফলভাবে বাস্তবায়নের জন্য কোন আঞ্চলিক গ্রামীণ ব্যাংক পিএফআরডি এর কাছ থেকে জাতীয় পুরস্কার লাভ করেছে? কর্ণাটক গ্রামীণ ব্যাংক। 2026 সালের মে মাসে কর্ণাটক গ্রামীণ ব্যাংক অটল পেনশন যোজনা চালুর ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছে। এই পুরস্কারটা দিয়েছে ভারতের পেনশন খাতের নিয়ন্ত্রক সংস্থা পিএফআরডিএ, অর্থাৎ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। আর নতুন দিল্লিতে আয়োজিত একটা অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান শ্রীকান্ত এম ভান্ডিওয়ার এই পুরস্কার গ্রহণ করেন। অটল পেনশন যোজনাটা
মানে এটা একটা সামাজিক নিরাপত্তা প্রকল্প যেটা 2015 সালের মে মাসে চালু হয়েছিল। এটার উদ্দেশ্য হচ্ছে মানে দেশের অসংগঠিত ক্ষেত্রের মানে আর আনঅর্গানাইজড সেক্টরের শ্রমিকদের পেনশনের সুবিধা দেওয়া, মানে পাইয়ে দেওয়ার জন্য আর কি, সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। গ্রাহকদের জমানো টাকার উপর ভিত্তি করে 60 বছর বয়সের পর প্রতি মাসে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত নিশ্চিত মাসিক পেনশন দেওয়া হয়। এরপরে ইউনেস্কোর সমীক্ষা অনুযায়ী চীনের প্রাচীরের পর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম অবিচ্ছিন্ন অক্ষত প্রাচীর হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া কুম্ভলগড় দুর্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে রাজস্থান। এবার দেখো ইউনেস্কো হেরিটেজ স্ট্যাটাস 2013 সালে কম্বোডিয়ার নামপেনে অনুষ্ঠিত ইউনেস্কোর 37তম বৈঠকে রাজস্থানের আরও 5টা পাহাড়ি দুর্গের সাথে এই কুম্ভলগড় দুর্গকেও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। ইউনেস্কোর সমীক্ষা অনুযায়ী কুম্ভলগড় দুর্গের দেওয়ালটা চীনের প্রাচীরের পর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম অক্ষত প্রাচীর। এই কেল্লাটা রাজস্থানের রাজসামান জেলায় আরাবল্লী পর্বতের গভীরে উদয়পুর থেকে 84 কিলোমিটার দূরে রয়েছে। মেবারের শক্তিশালী শাসক রানা কুম্ভ 1443 থেকে 1458 খ্রিস্টাব্দের মধ্যে এই দুর্গটা তৈরি করান। এটার প্রধান স্থপতি হচ্ছে স্থপতি মন্দন, যিনি ছিলেন এই দুর্গের প্রধান কারিগর। এই প্রাচীরের দৈর্ঘ্য 36 কিলোমিটার এবং চওড়ায় প্রায় 15 থেকে 25 ফুট। প্রচলিত আছে যে এই প্রাচীরটা এতটাই চওড়া যে একসাথে 8টা ঘোড়া পাশাপাশি দৌড়াতে পারত। এরপরে প্রতি বছর বিশ্বজুড়ে থাইরয়েড স্বাস্থ্য এবং এর ব্যাধি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কোন তারিখে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয়? বিশ্ব থাইরয়েড দিবসটা পালন করা হয় 25শে মে। প্রতি বছর 25শে মে বিশ্বজুড়ে বিশ্ব থাইরয়েড দিবসটা পালন করা হয়। থাইরয়েড গ্রন্থির স্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ এবং সেই রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এই দিবসের মূল লক্ষ্য। এটা আমাদের গলায় অবস্থিত একটা প্রজাপতি আকৃতির অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন শরীরের মেটাবলিজম মানে বিপাক, শক্তি উৎপাদন, হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। থাইরয়েড রোগের চিকিৎসা আর গবেষণার সাথে যুক্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অবদানকে সম্মান জানাতে এই দিনটা উৎসর্গ করা হয়। প্রধান থাইরয়েড হরমোন যেগুলো রয়েছে মেনলি থাইরক্সিন মানে T4 আর ট্রাইআয়োডোথাইরোনিন T3। এই হরমোন উৎপাদনে আয়োডিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড গ্রন্থি যখন প্রয়োজনের তুলনায় কম হরমোন তৈরি করে তার ফলে ওজন বৃদ্ধি, ক্লান্তি এবং বিষণ্ণতা দেখা দেয়। আর হাইপার থাইরয়েডিজম হচ্ছে যখন অতিরিক্ত মাত্রায় হরমোন তৈরি করে থাইরয়েড গ্রন্থি, এর ফলে হঠাৎ ওজন কমে যাওয়া, অতিরিক্ত হৃদস্পন্দন এবং উদ্বেগ দেখা দেয়। খাবারে আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থিটা অস্বাভাবিকভাবে ফুলে যায়, যাকে গয়টার বা গলগণ্ড রোগ বলা হয়। তারপর 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত শিল্পীকে ঐতিহ্যবাহী কাঁথা সূচিকর্ম রক্ষা এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার জন্য পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তৃপ্তি মুখার্জি। পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী তৃপ্তি মুখার্জি ঐতিহ্যবাহী কাঁথা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। কাঁথা হলো ভারত আর বাংলাদেশের অন্যতম পুরানো একটা হস্তশিল্প। গ্রামীণ নারীরা পুরনো সুতি শাড়ি, ধুতি বা লুঙ্গি স্তরে স্তরে সাজিয়ে রঙিন সুতো দিয়ে সাধারণ ফোঁড় তুলে কাঁথা তৈরি করেন। অনন্য গুরুত্বের কারণে পশ্চিমবঙ্গের হস্তশিল্প উন্নয়ন কর্পোরেশনের অধীনে নকশি কাঁথা ভারতের ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ পেয়েছে। এরপর 2026 সালের মে মাসে তরুণদের প্রতিভা অন্বেষণ আর বিকাশের লক্ষ্যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কোন নতুন প্রকল্প বা যোজনা চালু করেছেন? ট্যালেন্ট হান্ট স্কিম, হাসলো কি উড়ান 2026-27। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দিল্লির সমস্ত প্রান্তে তরুণ আর মেধাবী ছেলে মেয়েদের ভেতরের সুপ্ত শিল্পকলাকে একটা বড় প্ল্যাটফর্ম দেওয়া। এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, সমকালীন নৃত্য, চারুকলা, ভাস্কর্য, মৃৎশিল্প এবং থিয়েটার বা নাটকের মতো বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। দিল্লির রাজনৈতিক পট পরিবর্তন আর নির্বাচনের পর দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন রেখা গুপ্তা। এরপর 2026 সালের জুলাই মাসে ভারতের বস্ত্র খাতের শক্তি আর আধুনিক প্রযুক্তি প্রদর্শন করতে দেশের ফ্ল্যাগশিপ বৈশ্বিক ইভেন্ট ভারত টেক্স 2026 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
এটা হচ্ছে নতুন দিল্লিতে। ভারতের ফ্ল্যাগশিপ বৈশ্বিক টেক্সটাইল প্রদর্শনী ভারত টেক্সট 2026, এটা 14 থেকে 17 জুলাই হবে। এই মেগা ইভেন্টে ভারতের বস্ত্র খাতের শক্তি, পরিবেশ বান্ধব উদ্যোগ, রিসাইক্লিং বা পুনর্ব্যবহারযোগ্য ক্ষমতা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রদর্শন করা হবে। বস্ত্র মন্ত্রকের সচিব নীলাম স্বামীরাও এই প্রদর্শনীর জন্য একটা বিশেষ ভারত টেক্সট মোবাইল অ্যাপ চালু করেছেন। এই মোবাইল অ্যাপটাতে একটা এআই চালিত সার্চ ইঞ্জিন রয়েছে। এর মাধ্যমে ক্রেতা আর প্রদর্শকরা সহজেই যে কোনো পণ্য সরবরাহকারী এবং স্টলের অবস্থান খুঁজে পাবেন। এরপর 2026 সালে মে মাসে ভারতের কোন রাজ্যটিকে নিজেদের সরকারি স্কুলগুলোতে আধুনিক মডেল রূপান্তর করতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সাথে পিএম শ্রী যোজনা বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? পশ্চিমবঙ্গ। এই পিএমসির পূর্ণরূপ হচ্ছে পিএম স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া। এটা একটা কেন্দ্রীয় স্পন্সার্ড স্কিম। এই প্রকল্পের 60% খরচ দেয় কেন্দ্র সরকার আর 40% খরচ দেয় রাজ্য সরকার। সারা দেশে 14,500-র বেশি সরকারি আর স্থানীয় স্কুলের মান বাড়িয়ে সেগুলোকে আধুনিক মডেল স্কুল হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এটা করা হয়েছে। মানে এই স্কুলগুলো সম্পূর্ণভাবে জাতীয় শিক্ষানীতি 2020 মেনে চলবে। স্কুলগুলোতে স্মার্ট ক্লাসরুম, নতুন প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব ক্যাম্পাস তৈরি করা হবে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। ভারতের বৃহত্তম মিষ্টি জলের বা স্বাদু জলের হ্রদ হয়ে যাবে উলার হ্রদ। আর কোন মোগল রাজপুত্র ভগবত গীতা পার্সিতে অনুবাদ করেন? এটা হয়ে যাবে দারা শিখো। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটা? আর গ্রিসের রাজধানীর নাম কি? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 25 মে 2026-এর রিভিশন কী ছিল? ফার্স্ট কোশ্চেন, 2026 সালের দ্বিতীয়ার্ধে চাঁদের দক্ষিণ মেরুতে বরফ আর সম্পদের খোঁজে চীন কোন চন্দ্র মিশনটা চালু করতে চলেছে? চেঞ্জ 7। 2026 সালে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগ এর 12তম সংস্করণে নিচের কোন ফুটবল ক্লাবটা তাদের ইতিহাসের প্রথম আইএসএল খেতাব জয় করেছে? ইস্ট বেঙ্গল এফসি। 2026 সালের মে মাসে ভারতের নিবে লিমিটেড কোন নামের একটি নতুন 100 কিলোমিটার রেঞ্জের লয়টারিং মিউনিশন বা সুইসাইড ড্রোনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? বায়ু অস্ত্র 1। 2026 সালের মে মাসে এনসিডিইএক্স দ্বারা চালুকৃত ভারতের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড আবহাওয়া ডেরিভেটিভস চুক্তিটার নাম কি? এটার নাম হচ্ছে রেন মুম্বাই। 2026 সালের মে মাসে সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতের কেন্দ্রীয় ব্যাংক কাকে আগামী 2 বছরের জন্য পুনরায় আইসিআইসিআই ব্যাংক এর এমডি এবং সিইও হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে? সন্দীপ বক্সি। 2026 সালের মে মাসে রাঁচিতে অনুষ্ঠিত ফেডারেশন কাপে মাত্র 10.09 সেকেন্ড সময় নিয়ে 100 মিটার রেসে জিতে ভারতের ইতিহাসে দ্রুততম মানব কে হয়েছেন? গুরিন্দর সিং। 2026 সালের মে মাসে প্রকাশিত ভারতীয় ব্যাংকিং ক্ষেত্রের উপর লেখা বিখ্যাত বেটার নেভার স্টপস বইটা নিচের কার প্রথম আত্মপ্রকাশকারী বা ডেবিউ বই? শ্যাম শ্রীনিবাসন। 2026 সালের মে মাসে ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং কোন দেশের বিজ্ঞান একাডেমি যৌথভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নিয়ে গবেষণার জন্য স্মাইল মহাকাশযানটা সফলভাবে উৎক্ষেপণ করেছে? চীন। 2026 সালের মে মাসে শ্রীলঙ্কায় আয়োজিত সাধারণ সভায় ভারতের কোন বিশিষ্ট দাবা কর্মকর্তাকে 2026-2030 মেয়াদের জন্য পুনরায় কমনওয়েলথ দাবা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে? ভরত সিং চৌহান। 2026 সালের মে মাসে ঘোষিত মর্যাদাপূর্ণ ইউনেস্কো লরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ওমেন ইন সায়েন্স পুরস্কারের জন্য বিশ্বজুড়ে মোট কতজন অসামান্য নারী বিজ্ঞানীকে মনোনীত করা হয়েছে? 5 জন। 2026 সালের মে মাসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতের কোন রাজ্যের হাজারিবাগ জেলায় মোহানে নদী উপত্যকায় প্রায় 3200 বছরের প্রাচীন এক ঐতিহাসিক জনবসতির সন্ধান মিলেছে? ঝাড়খণ্ড। 2026 সালের মে মাসে দিল্লি হাইকোর্ট কোন বিখ্যাত ভারতীয় অলিম্পিয়ান কুস্তিগিরকে আসন্ন এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়ালে বসার বিশেষ আইনি অনুমতি দিয়েছে? বিনেশ ফোগাট।
এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।